শ্যামা, প্রত্যেকটা মাই জানে তাদের মেয়েদের একদিন না একদিন শ্বশুর বাড়ি যেতেই হবে, কিন্তু সেই মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় মায়ের মনটা হু হু করে ওঠে। দেখ না, তুই চলে যাবি জেনে আমার মনটা হু হু করছে। মারে, তোকে কটা কথা বলি। তুই যেমন আমাদেরকে ভালোবাসিস ঠিক তেমনি তোর শ্বশুর বাড়ির লোকজনদের আপন করে নিবি, তাদের ভালোবাসবি। জানবি তোর স্বামীর সুখই তোর সুখ, তোর স্বামীর দুঃখ তোর দুঃখ। তোর বিয়ের পিঁড়ি থেকে বিয়ে ভেঙে যাওয়ার দুঃখটা আমি সহ্য করতে পারতাম না রে, সহ্য করতে পারতাম না মা। নিখিল বাবা, আমাদের তুমি ক্ষমা করো। দেখো, আমার আমার মেয়ে খুব ভালো মেয়ে, ও তোমাদের সবাইকে খুব সুখী করবে। ওকে তুমি একটু আপন করে নিও বাবা, ওকে উদ্ধার করে আমাদের সবাইকে তুমি ঋণী করেছো। এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। আমাদের তো আর কিছু নেই, এই দান দুব্য ছাড়া আর কিছু নেই। তাই এই দান দুব্য দিয়ে তোমাদেরকে বুক ভরা আশীর্বাদ করছি। সেটা কি করে হয়? শ্যামাকে আমি বিয়ে করেছি সম্পর্কে আপনি আমার শাশুড়ি মা, আশীর্বাদের পর তো আমাকে প্রণাম করতেই হবে। সত্যি খুব ভাগ্য করে জামাই পেয়েছো গো বিষ্ণুপ্রিয়া, খুব ভাগ্য করে জামাই পেয়েছো। ওগো এসো। শ্যামা, মুখে আমি যাই বলি না কেন, তুই চলে গেলে তোর কথা খুব মনে পড়বে রে। আর কার সাথে ঝগড়া করবো মালিকে নে। জানো নন্দাই, আমি না শ্যামাকে অনেক কষ্ট দিয়েছি। সারাটা দিন তো এই বৌদি আর ননদে লেগে থাকতো। তবে আমি বলছি, আমাদের এই শ্যামা স্পষ্ট বক্তা, যখন যেটা মনে হয় মুখের উপরে বলে দেয়। সেটা তুমি ওর সাথে একটু কথা বললেই বুঝতে পারবে। ওকে কাঁদছিস কেন? একদম কাঁদবি না, মন দিয়ে সংসার করবি কেমন, একদম কাঁদবি না। দিদি বলছি,
আপনি তো ও বাড়ির বড় বউ, আমার এই ননদটা একটু খেয়াল রাখবেন কেমন? নিশ্চয়ই। আপনার ননদ তো এখন আমার ছোট যায় নাকি, আর দেখবেন কটা দিন গেলেই ও সবার সাথে মিশে যাবে। আচ্ছা, আপনাদের কি সব হয়ে গেছে? আসলে আমার বর আর মেজো ঠাকুরপো বাইরে অপেক্ষা করছে, আমরা একটু আগে যাই, গিয়ে বাড়িটা একটু সামলাই। আর বাবা মেজো ওরা তো সব এখানে রয়েছে, ওরা নিয়ে যাবে। আমি তাহলে আসি, নমস্কার। আরে কি হলোটা কি? হ্যাঁ, মেয়ে বিদায়ের কি বাকি আছে সব সারো, বেরোতে হবে তো। দিদি, আপনি শ্যামাকে আশীর্বাদ করবেন না? শ্যামার সঙ্গে সর্বসময় আমার আশীর্বাদ রয়েছে বিষ্ণুপ্রিয়া। এই লোক দেখানো আশীর্বাদ করার কোনো প্রয়োজন আছে বলে মনে করছি না। না গুরুমা, আমি যে তোমাকে আমার মায়ের স্থান দিয়েছি, সেই ছোট্টবেলা থেকে তোমাকে দেখেই বড় হয়েছি। আজ একটিবারের জন্য আশীর্বাদ করবে না? তোর জন্য শুধু তো নয় শ্যামা, আমার বোনপো নিখিল রয়েছে, তার জন্যই না হয় আশীর্বাদ করলাম। থাক বাবা, থাক থাক। নে নিখিল, ওঠ ওঠ মা, ওঠ। বিষ্ণুপ্রিয়া, আর কি কি আছে দেখো, চলো এবার বেরোতে হবে তো। দাঁড়াও, যাওয়ার আগে শ্যামা ওর মায়ের ঋণ শোধ করে যাবে, কনকাঞ্জলি দিতে হবে। শ্যামা পিছন দিকে চালটা ফেলে বলবে যে মা তোমার সব ঋণ আমি শোধ করে গেলাম। প্রাণ থাকতে যে তোমার ঋণ আমি শোধ করতে পারবো না মা। তুমি আমায় জন্ম দিয়েছো, এত বড় করেছো, মানুষের মতো মানুষ করেছো, এত সহজে আমি কি করে তোমার ঋণ শোধ করবো? অমন কথা বলে না মা, অমন কথা বলে না। এটাই যে নিয়ম, সব মেয়েকে শ্বশুর বাড়িতে যাবার আগে এই রীতিটা যে পালন করতে হয় মা। লক্ষ্মী মা আমার। ওখানে গিয়ে যে উঠতে বসতে তোমার কথা মনে পড়বে মা, বাড়ির দিকেই আমার মন ভরে থাকবে। ভোরবেলা দুয়ারে জলের ছিটা দেওয়া হলো কিনা, তুলসী গাছে জল দেওয়া হলো কিনা, আমার যে খুব মনে পড়বে মা। কিছু চিন্তা করিস না মা, আমি আছি, তোর বৌদি আছে, সব হয়ে যাবে। বাবা, রোজ সকালে কিন্তু মনে করে তুলসী পাতার রস খাবে। এখনো কিন্তু তোমার কাশি সারেনি, আর ডাক্তারের ওষুধগুলো মনে করে সময় মতো করে খাবে। হ্যাঁ রে মা, তুই কিচ্ছুটি চিন্তা করিস না, তোর বাবা তোর সব কথা মেনে চলবে, সব সব মেনে চলবে। দাদা, এবার থেকে কিন্তু কেষ্ট আর বাবার ওষুধ তোকেই আনতে হবে। আমি সব কিনে রাখবো রে বোন, এবার থেকে সব দায়িত্ব তো তোর দাদার। ঠিক সময় মতো কিনে আনবি কিন্তু। বৌদিদি, এবার রোজ সকালে কাকে নালিশ করবে তোমার চা খাওয়া নিয়ে? এই সংসারটা যে এবার থেকে তোমাকেই বেঁধে রাখতে হবে গো। তুই একদম চিন্তা করিস না শ্যামা, আমি সংসারটাকে এবারে বেঁধে রাখবো, তুই দেখিস। তুই আমাকে ছেড়ে চলে যাবি দিদি? একেবারে ছেড়ে যাচ্ছি না ভাই, শুধু তো একটু দূরেই থাকছি। মনে করে কিন্তু ওষুধগুলো খেয়ে নিবি। আর এবার থেকে যে তোকে মায়ের কাছেই ঘুমোতে হবে, স্কুলে যাবি, পড়াশোনা করবি, তোকে যে অনেক বড় হতে হবে ভাই। ন্যাকামো যেন আর শেষ হচ্ছে না। বড়লোক বাড়ির বউ হয়ে যাচ্ছে কিনা সবের 5 পা দেখেছে। চল চল চল, গিয়ে বুঝবি। বনমালী,
বরণ ডালা গুছিয়ে রেখেছো তো? হ্যাঁ, প্রদীপে তেল টেল ঢেলে রাখো। হ্যাঁ, আর যা যা কাজ আছে বাকি কাজ ছেড়ে ফেলো। কাউকে কিছু না বললে কেউ কিছু। হুড়ুর আসব তোরা চলে এসেছিস? ও তার মানে নিখিল প্রিয়াঙ্কা বাইরে দাঁড়িয়ে আছে? এই ওদেরকে হুড়মুড় করে ঢুকে পড়তে বারণ কর না। আমি বরণ ডালা নিয়ে এসেছি, বরণ করবো তারপরে ঘরে তুলবো। দেখ মা এত ব্যস্ত হও না, ওরা এখনো আসেনি, আমাদের গাড়ির পেছনেই ছিল, ও চলে আসবে এক্ষুনি। মানে গাড়ির পেছনে ছিল মানে? তোমরা দুজন একা একা এখানে চলে এলে? কি আশ্চর্য, ওদেরকে রাস্তায় ফেলে। কি হলো বল, কি ব্যাপার বলতো? কোনো কথা বলছিস না কেন? কি হয়েছে? ও তোদের মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, কি হয়েছে বাবা? ওই মুখ শুকনো না তো মা। না 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 না, কেমন একটা মন মরা লাগছে। দেখো কি হয়েছে? না মা, একদমই মন মরা নেই আমরা। কিছু তো একটা হয়েছে। ও বুঝেছি, বাসর রাত জেগে দুজনের চোখের তলায় কালি পড়েছে। হ্যাঁ, খুব হই হুল্লোড় রয়েছে, তাই তো? এই জানিস, কাল তোর বাবাকে বললাম ফোনে, একটু প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলে দাও, একটুখানি কথা বলে দাও। কিছুতেই বললো না, বলছে না বাসর রাতে নাকি প্রচন্ড ব্যস্ত, সে শাশুড়ির সঙ্গে কথা বলতে পারবে না। ভাব, কিছুতেই দিল না জানিস ফোনটা। এই প্রিয়াঙ্কাকে ছাড়তে কে আসছিল ওর বাড়ি থেকে? কি বল, দেখো কিরকম স্কুল ফেটে গেল মুখে। বল না, তার তোকে বলতে হবে না। এই বল না বাবা, কি হয়েছে? প্রিয়াঙ্কাকে ছাড়তে কে আসছে? ও মা, দেখো থতমত কাচ্ছিস কেন? বল না মা, আসলে মা অস্থির হও না, বলছি ওরা তো আসবে, তখন দেখে নিও কে নিয়ে আসছে। সে তো দেখেই নেব, কিন্তু তোমাদের এত গোপনীয়তা কিসের? হ্যাঁ, সামান্য কারণে কি বুঝতে পারছি না তো। আমরা এসে গেছি। ও মা, বড় বৌমাও এসে গেছে। ও আমার দাদু ভাইরাও তো এসে গেছে। এতক্ষণ তো চুপ করেছিলি, আর একটু চুপ করে থাকতে পারছিস না? আমার তো ভয় হচ্ছে ডোডোয়া তাতানকে নিয়ে, ওরা না মাকে কিছু বলে দেয়। এইবারে বলো, বিয়ে বাড়িতে কি কি মজা করলে? হ্যাঁ, মজা আর কি, বিয়ে বাড়িতে তো নতুন আন্টি। নতুন আন্টি মানে? মা বলছি, ওদের নতুন আন্টি বিয়ের আচার অনুষ্ঠান নিয়ে এত ব্যস্ত ছিল যে ওদেরকে কি করে সময় দেবে বলো? এই তোমরা এখন থেকে ওকে আর আন্টি টান্টি বলবে না, বলবে কি ছোট মা। মনে থাকবে, ছোট মা। বলছিলাম যে ওরা কি বলবে সেটা পরে ঠিক করবে। এখন ওরা সারা রাত জেগেছে, যাও না ওদেরকে শোনানোর ব্যবস্থা করো প্লিজ। চল আমার সাথে খাবে তো। যাও। কিন্তু আমার তো আর তর্স হয়েছে না, ওরা কখন আসবে বল দেখিনি। দাঁড়া তো একটু দেখে আসি, কখন আসবে বল না। আমার খুব ইচ্ছে করছে দুজনকে দেখতে। তুই এখানে দাঁড়া, হ্যাঁ, এলেই কিন্তু আমার খবর দেবে। ভিতরে অনেকগুলো কাজ আছে, ছেড়ে নিয়ে। এই ডাকবে কিন্তু। হ্যাঁ মা। দাদা, আমার খুব ভয় করছে, খুব টেনশন হচ্ছে, কি যে হবে। নাও নাও, অনেক লীলা খেলা হলো, এবার ওদের ছাড়ো। বাইরে কখন থেকে জামাই দাদা দাঁড়িয়ে আছেন, এবার ওদের বিদায় করো। চলো কনকাঞ্জলির চালটা নিয়ে এসো পার্বতী, চট করে। হ্যাঁ, আমি এক্ষুনি আনছি। যাও যাও, দেখিনি যাও। তোমার সব ঋণ শোধ করলাম মা। ওই আত্মীয় স্বজনের গাড়িগুলো আগে ছেড়ে দাওনি তো? না বাবা, চিন্তা করবেন, আমি বলে দিয়েছি আগে আমরা বেরোবো, তারপর বাকি গাড়ি সব বেরোবে। শুধু অশোক আর বর্দা ভাই কয়েকজনকে নিয়ে আগে রওনা দিয়ে দিয়েছে। কিন্তু বাবা, মাকে কি করে ফেস করবেন বলুন তো বাড়ি গিয়ে? অত কিছু মাথাতেই ঢুকছে না, কতবার ফোন করছে মা, দেখুন ভয় চড়ে ফোনটাই ধরতে পারছি না। আরে আমি তো আগেই বলেছি, সুজাতাকে সামলানোর দায়িত্ব আমার। তুই চিন্তা করো না, আমি সব বুঝিয়ে বলবো। ওই তো ওরা সব এসে গেছে।
শ্যামাকে নিয়ে গাড়িতে ওঠ। বৌমা, তুমি যাও গাড়িতে গিয়ে বসো। বলো নিখিল, গাড়িতে বস, দেরি হয়ে যাচ্ছে। মা, তুমি কি এখনো শ্যামার মা বাবার সাথে কথা বলতে পেরেছো? আরে শ্যামার তো বিদায় হয়ে যাচ্ছে, কিছু একটা করো। আরে হবে হবে, সব হবে, তুই চিন্তা করিস না। যা কলকাঠি নাড়ায় আমি পিছন থেকেই নাড়ব। কিন্তু কিভাবে? তুই দেখতে পাবি রাধা, দেখতে পাবি। এত চিন্তা করিস না, বেশি তাড়াহুড়ো করতে গেলে না সবটা বিগড়ে যাবে। আমি কাল সারা রাত চিন্তা করেছি। আগে ও বাড়িতে যাক, দিদিভাইয়ের সামনে গিয়ে দাঁড়াক, দেখি দিদিভাই কি নাটকটা করে, তারপর তো। এবার তাহলে আসি কৃষ্ণচন্দ্র বাবু। আসুন গো দাদা বাবু, আসুন আসুন। যা করলেন আপনারা, তার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো আমি আপনাদের কাছে। শুধু একটাই অনুরোধ, আমার শ্যামা মাকে দয়া করে তাড়িয়ে দেবেন না। হ্যাঁ, তাড়িয়ে দেবেন না। আপনাদের মাঝখানে একটুখানি জায়গা, একটু ঠাঁই দেবেন দাদা বাবু। আপনি এভাবে কেন বলছেন? ওকে যখন আমরা বাড়িতে নিয়ে যাচ্ছি তখন আজ থেকে ওর সব দায়িত্ব আমাদের। চিন্তা করবেন। আরে কি হলো, তোমরা ওখানে দাঁড়িয়ে রইলে কেন? গাড়িতে গিয়ে বসো। হ্যাঁ জামাই দাদা, আপনারা আসুন, আমি আর রাধা আসছি আমাদের গাড়িতে। হ্যাঁ আসুন, ভালো থাকবেন, ভালো থাকবেন। তোমার সঙ্গে কিছু কথা আছে কৃষ্ণচরণ। হ্যাঁ নিশ্চয়ই গুরুমা, নিশ্চয়ই। ত্রিলোচন সরকারের খপ্পরে পড়ে নিজের মেয়ের যে সর্বনাশ করবার সে তো করেইছ। একটা কথা মনে রেখো কৃষ্ণচরণ, এ বিয়েটা কিন্তু সত্যি সত্যি বিয়ে নয়। মানে এ আপনি কি বলছেন গুরুমা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমরা আমার দিদি ভাইকে চেনো না। কালো রঙে তার বড় ঘেন্না, শ্যামাকে দূর দূর করে তাড়িয়ে দিতে পারে। তাই বলছে কৃষ্ণচরণ, তোমরা সবাই মনকে শক্ত করে রেখো, এমন ঘটনা ঘটতেও পারে। কি বলছেন দিদি, কি বলছেন? তাই যদি হয় তাহলে তো আমার মেয়েটার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। সে কি উপায় হবে কি হবে না একথা পরে ভাবা যাবে বিষ্ণুপ্রিয়া। শোনো কৃষ্ণচরণ, তুমি আমার কাছ থেকে 3 লক্ষ টাকা ধার নিয়েছিলে তোমার ছোট ছেলের চিকিৎসার জন্য, মনে আছে তো? আমার মেয়ে রাধা রানীর হয়ে তোমার মেয়ে শ্যামা যে গান গায়, সে কথা ও বাড়ির কেউ যদি টের পায়, আমি কিন্তু তোমাকে আর তোমাদের সংশোধনাগারের জল খাইয়ে ছাড়বো।